পাশে। এমন কিছু না, খুব ছোট্ট একটা ছবি আঁকবো। স্যার বলো। স্যার নেটওয়ার্ক প্রবলেমের কারণে লেখাটা ভালো মানে আঁকা ভালো বোঝা যাচ্ছে না, তো একটু ছবিটা দিয়ে দিলে ভালো হতো। সেটা দেবো না, আমি আঁকা শেষ করার পরে। ঠিক আছে। আচ্ছা স্যার। তোমরাও কি সবাই ঝাপসা দেখো না ঠিক আছে? না স্যার ঠিক আছে। না স্যার, আমাদের ক্লিয়ার স্যার। কোথাও কোথাও নেট ভালো না। এই তুমি এখন কথা বলতেছো, তুমি তোমার তোমার নেট ভালো না, তুমি কথা বলো না। যার নেট, কথা বলো না তো। তো নেট ভালো না থাকলে কথা বলে ঘ্যান 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 শুনতে শোনা লাগে অনেকক্ষণ। কথা বলো না। এমন কিছু না, সামান্য একটা সাধারণ ছবি, অন্যান্য উদ্ভিদ কোষ যেমন ঠিক সেরকম। এটা হচ্ছে কোষ প্রাচীর। ছত্রাকের কিছু বৈশিষ্ট্য উদ্ভিদের মতো আর কিছু বৈশিষ্ট্য প্রাণীর মতো। এই যে কোষ প্রাচীর থাকা, এটা তো উদ্ভিদের বৈশিষ্ট্য, প্রাণী কোষে তো আর কোষ প্রাচীর থাকে না, ঠিক না? তাহলে এই বৈশিষ্ট্যটা উদ্ভিদের সাথে মিলে গেল। এটা হচ্ছে কোষ পর্দা বা কোষ মেমব্রেন বা কোষ ঝিল্লি যেটাকে বলে। এটা উদ্ভিদ এবং প্রাণীর সব কোষেই থাকবে। কিন্তু এটা কি, অনেক সময় এই কোষ মেমব্রেন ভাঁজ হয়ে এরকম ভিতরের দিকে ঝুলে পড়ে। এই যে কোষ মেমব্রেনটা ভাঁজ হয়ে ভিতরের দিকে এরকম ঝুলে পড়ে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটাকে বলা হয় ভেসিকেল, পিনোসাইটিক ভেসিকেল। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এটাকে বলা হয় লোমাজোম। ছত্রাক কোষের ক্ষেত্রেও এটাকে বলা হয় লোমাজোম। লোমাজোম। কোষ মেমব্রেন যখন ভাঁজ হয়ে ভিতরের দিকে ঝুলে পড়ে তখন তাকে বলে লোমাজোম। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটাকে বলা হয় পিনোসাইটিক ভেসিকেল, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে আর ছত্রাকের ক্ষেত্রে বলা হয় লোমাজোম। ছত্রাকের কিছু বৈশিষ্ট্য তো প্রাণী কোষের সাথে মিল আছে। যেমন প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, আর উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। ছত্রাকেরও সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। এটা হচ্ছে কোষ গহ্বর, যার মধ্যে সঞ্চিত আছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন কিন্তু প্রাণী কোষের থাকার কথা, উদ্ভিদ কোষের থাকার কথা না, কিন্তু ছত্রাকের আছে। তাহলে ছত্রাককে আমরা এই দৃষ্টিতে প্রাণী কোষের মতো মনে করতে পারি। আচ্ছা, ছত্রাকের এটা হচ্ছে নিউক্লিয়াস। ছত্রাকের কিন্তু নিউক্লিয়াসটা সুগঠিত। নিউক্লিয়াস, এগুলো হচ্ছে অন্তঃপ্লাজমীয় জালিকা। জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে, এগুলো সব আছে, কারণ এটা তো প্রকৃত কোষ, তাই এগুলো সব আছে।
ঠিক আছে, এবার একটু লেখো। লেখো, একটি আদর্শ ছত্রাক কোষে নিম্নলিখিত অংশগুলি পাওয়া যায়। একটি আদর্শ ছত্রাক কোষে নিম্নলিখিত অংশগুলি পাওয়া যায়। শুরু করছো লিখতে? জি স্যার। হ্যাঁ, নাম্বার 1, কোষ প্রাচীর। একটি আদর্শ ছত্রাক কোষে নিম্নলিখিত অংশগুলি পাওয়া যায়। নাম্বার 1 লেখো, কোষ প্রাচীর। লেখো, উদ্ভিদ কোষের ন্যায় ছত্রাকের ও উদ্ভিদ কোষের ন্যায় ছত্রাকেরও এভাবে লিখতে হবে, আমি যেভাবে লিখছি দেখো। উদ্ভিদ কোষের ন্যায় ছত্রাকেরও কোষের বাইরে একটি মৃত কোষ প্রাচীর থাকে, যা উদ্ভিদ কোষের ন্যায় ছত্রাকেরও কোষের বাইরে একটি মৃত কোষ প্রাচীর থাকে, যা কাইটিনের সংকেতটা ব্র্যাকেটে লেখো। প্রথমে থার্ড ব্র্যাকেট দাও, তারপর ফার্স্ট ব্র্যাকেট দাও। C22 H54 N4 O21 হোল N, থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, যা কাইটিন নামক স্বচ্ছ জটিল শর্করা দিয়ে তৈরি। যা কাইটিন নামক স্বচ্ছ জটিল শর্করা দিয়ে তৈরি। উদ্ভিদ কোষের ন্যায় ছত্রাকেরও কোষের বাইরে একটি মৃত কোষ প্রাচীর থাকে, যা কাইটিন নামক স্বচ্ছ জটিল শর্করা দিয়ে তৈরি। কাইটিন নামক স্বচ্ছ জটিল শর্করা দিয়ে তৈরি। লিখতে পারছো কিনা দেখো। জি স্যার। উদ্ভিদ কোষের ন্যায় ছত্রাকেরও কোষের বাইরে একটি মৃত কোষ প্রাচীর থাকে, যা কাইটিন নামক স্বচ্ছ জটিল শর্করা দিয়ে তৈরি। দাঁড়ি সাথেই লেখো, ওয়াটার মোল্ড নামক এক প্রকার ছত্রাক, এক প্রকার জলজ ছত্রাক। ওয়াটার মোল্ড নামক এক প্রকার জলজ ছত্রাক, যেমন ওয়াটার মোল্ড নামক এক প্রকার জলজ ছত্রাক যেমন স্যাপ্রোলেগনিয়া, এর কোষ প্রাচীর ওয়াটার মোল্ড নামক এক প্রকার জলজ ছত্রাক যেমন স্যাপ্রোলেগনিয়া, এর কোষ প্রাচীর কাইটিন এর পরিবর্তে সেলুলোজ দিয়ে তৈরি। কাইটিন এর পরিবর্তে সেলুলোজ দিয়ে তৈরি, তাই এদেরকে আদিম ছত্রাক বলা হয়। ওয়াটার মোল্ড নামক এক প্রকার জলজ ছত্রাক যেমন স্যাপ্রোলেগনিয়া, এর কোষ প্রাচীর
কাইটিনের পরিবর্তে সেলুলোজ দিয়ে তৈরি, তাই এদেরকে আদিম ছত্রাক বলা হয়। লিখতে পারছো কিনা দেখো। জি স্যার। স্যার আদিন। আদিম আদিম আদিম, ওকে স্যার। এই যে আদিম, প্রিমিটিভ, তাই এদেরকে আদিম ছত্রাক বলা হয়। লিখছো? জি স্যার। পরীক্ষা আসছে যদি, তাহলে যেন লিখতে পারো আদিম ছত্রাক কাকে বলা হয়, কেন বলা হয়। নাম্বার 2, এতক্ষণ লিখেছো কোষ প্রাচীর, এবার লেখো নাম্বার 2 কোষ পর্দা। কোষ পর্দা বা কোষ মেমব্রেন বা কোষ ঝিল্লি যাই বলো। লেখো অন্যান্য সকল কোষের ন্যায় ছত্রাক কোষেরও অন্যান্য সকল কোষের ন্যায় ছত্রাক কোষেরও লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, অন্যান্য সকল কোষের ন্যায় ছত্রাক কোষেরও লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি একটি অর্ধভেদ্য পাতলা কোষ পর্দা থাকে। অন্যান্য সকল কোষের ন্যায়, লাইনে থাকো। হ্যাঁ রাইয়ান, পড়া বাদ দিয়ে তো লেকচার দিতেছি কিসের জন্য? আর কত লাগবে এখানে থাকতে পারছি না। অন্যান্য সকল কোষের ন্যায় ছত্রাক কোষেরও লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি একটি অর্ধভেদ্য পাতলা নমনীয় কোষ পর্দা থাকে। লিখছো? জি স্যার। দাঁড়ি, কোন কোন স্থানে, সাথী লেখো, কোন কোন স্থানে কোষ পর্দা ভাঁজ হয়ে ভিতরের দিকে ঝুলে পড়ে, যাকে লোমাজোম বলে। কোন কোন স্থানে, স্যার নেট বের হয়ে আগের গেছে লাইন, স্যার। ঠিক আছে আগের লাইন বলছি আবার শোনো। অন্যান্য সকল কোষের ন্যায় ছত্রাক কোষেরও লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি একটি নমনীয় পাতলা সজীব কোষ পর্দা থাকে। দাঁড়ি, কোন কোন স্থানে কোষ পর্দা ভাঁজ হয়ে ভিতরের দিকে ঝুলে পড়ে, যাকে লোমাজোম বলে। লোমাজোম শব্দটা দেখো লেখা আছে, LOMASOME, লোমাজোম। ধরতে পারছো? জি স্যার। ঠিক আছে, এবার লেখো নাম্বার 3 সাইটোপ্লাজম। হাইফেন দিয়ে লেখো কোষ পর্দা দ্বারা পরিবেষ্টিত, কোষ পর্দা দ্বারা পরিবেষ্টিত অর্ধতরল স্বচ্ছ জেলির ন্যায় পদার্থটিকে সাইটোপ্লাজম বলে। কোষ পর্দা দ্বারা পরিবেষ্টিত অর্ধতরল স্বচ্ছ জেলির ন্যায় পদার্থটিকে সাইটোপ্লাজম বলে। ইহা নিউক্লিয়াস এবং অন্যান্য কোষ অঙ্গাণুকে ধারণ করে। ইহা নিউক্লিয়াস এবং অন্যান্য কোষ অঙ্গাণুকে ধারণ করে।
লিখেছো? জি স্যার। স্যার সাথী লেখো, দাঁড়ি তারপর সাথী লেখো। সাইটোপ্লাজমে ভলিউটিন নামক চরি দানা সাইটোপ্লাজমে ভলিউটিন নামক চর্বি দানা স্যার ভলিউটিন বানানটা কি স্যার? VOLUTIN সাইটোপ্লাজমে ভলিউটিন নামক চর্বি দানা এবং স্নেহ জাতীয় পদার্থ ভাসমান দেখা যায়। সাইটোপ্লাজমে ভলিউটিন নামক চর্বি দানা এবং স্নেহ জাতীয় পদার্থ ভাসমান দেখা যায়। লিখেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে এই তৌফিক খান সাগর নামে একজন ক্লাস করতেছো স্যার। এখন? তোমরা কি আগে ওই যে 4টার ব্যাচ ছিল নাকি? হ্যাঁ স্যার, ওই যে রবি মঙ্গল বৃহস্পতি। না, ওইটা তো শনি সোম 4টায় ছিল, নতুন যে ব্যাচটা। স্যার আপনি যে ওই যে নতুন ব্যাচটা যে বলছিলেন স্যার, ওই ব্যাচটা আমরা একটু পিছনে পড়ে গেছিলাম কয়েকটা ক্লাস, তো আপনাকে বলছিলাম তো গ্রুপে স্যার যে আমরা শনি হ্যাঁ, সোম বুধ দিয়ে কন্টিনিউ করি। বুঝছি তো, তাহলে অসুবিধা নাই, কিন্তু তোমরা কি এখন এই পড়ার লিংক ধরতে পারতেছো? জি স্যার, আমরা ছট্টাক পুরোটাই পাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, ধরতে পারলে অসুবিধা নাই। পেছনের যে অনেক কিছু অনেকগুলো চ্যাপ্টার পড়ে আসছে, তারপর এখন এখানে আসছে, মাঝখানের কোথাও যদি গ্যাপ থাকে, এটার ড্রাইভার কিন্তু আমার না, সেটা কিন্তু তোমাদের। না স্যার, এটা সমস্যা নাই স্যার, মানে নতুন ঠিক আছে। ছট্টাকটা তো নতুন শুরু করছেন না, এর জন্য কোনো হ্যাঁ, সমস্যা নেই। ছত্রাকের প্রথম থেকে পাইছো, এই তো? জি স্যার। তাহলে ঠিক আছে, এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার। আচ্ছা ঠিক আছে, পেছনের যে চ্যাপ্টার গুলো সেগুলো কি করবা? স্যার পিছনে চ্যাপ্টার আমরা তো ওই রবি মঙ্গল বৃহস্পতি যে ব্যাচটা আপনি এখন প্রাণীবিদ্যার দ্বিতীয় চ্যাপ্টার শুরু করছেন, নিউ ব্যাচটা, ওইটা যদি প্রাণীবিদ্যাটা পড়ানো শেষ হয়ে যায়, মানে ফার্স্ট চ্যাপ্টার তো আমাদের আগে পড়া শেষ, ওইটা যদি হ্যাঁ। শেষ হয়ে যায় তখন আমরা আবার ওই মানে ওই গ্রুপটা জয়েন করবো স্যার। বুঝছি। তোমরা কোন কলেজ? আমি তো স্যার নটরডেম কলেজ স্যার। বুঝছি। এখন তোমরা যা কিছু করো, তোমরা নিজেরা লিংক লিয়াজো খুঁজে বের করে পড়বা। আমি তো জি, যেহেতু স্যার। তোমরা নিজেরা নিজের গ্রুপ চেঞ্জ করো, আমি কিন্তু তোমাদের দিকে আলাদা কোনো মনোযোগ দিতে পারছি না। জি স্যার। ঠিক আছে। সবচেয়ে ভালো হতো তোমরা যারা নটরডেমের আছো, তারা সবাই মিলে যদি একটা গ্রুপেই সবসময় থাকতো তাহলে ভালো হতো, সেটা তো নাই। সব গ্রুপের মধ্যে তোমরা মিলানো ঝিলানো। আচ্ছা স্যার যাই হোক। হচ্ছে কি স্যার, অনেকে হলো আগান অনেকে পিছনে, এই কারণে আমরা সবাই জি একটা স্যার, group অনেক আসতে আগে পারছি পরে না। ঢুকছে তো স্যার, এর জন্য আর কি ঢুকছে আগে পরে, এই বলতে জন্যই ঝামেলা পারতেছি। লাগছে। ঠিক আছে। যাই হোক, এখন যে যে যার মতো করে পড়ে যদি ধরতে পারে যে স্যার কি পড়াইতেছে, বা বইয়ের মধ্যে কোন কোন চ্যাপ্টার আছে, স্যার কোন চ্যাপ্টার পড়াইতেছে, আমি কোনটা পড়তেছি, তোমরা তো মেধাবী, তোমাদের ধরতে পারার কথা। আর যদি ধরতে না পারো তাহলে কিন্তু পড়া ভালো লাগবে না। কদিন পর মনে হবে স্যার যে কি পড়ায় এগুলোর কোনো আগা নাই মাথা নাই। স্যার সমস্যা হয় না স্যার। না আচ্ছা, ধরতে পারছি স্যার। ধরতে পারলে আর সমস্যা নাই, ঠিক আছে। এবার লেখো। ও আচ্ছা, ওইটা তো লিখছো। এবার লেখো, সাইটোপ্লাজমে একাধিক কোষ গহ্বর দেখা যায়, যা স্যার এটা সাইটোপ্লাজমের ভিতরে? হ্যাঁ, সাইটোপ্লাজমের ভিতরে। সাইটোপ্লাজমে একাধিক কোষ গহ্বর দেখা যায়, যা গ্লাইকোজেন শর্করা সঞ্চয় করে। সাইটোপ্লাজমে একাধিক কোষ গহ্বর দেখা যায়, যা গ্লাইকোজেন শর্করা সঞ্চয় করে। লিখছ? স্যার আমি জি একটু স্যার। বলেন শেষ লাইনটা। সাইটোপ্লাজমে একাধিক কোষ গহ্বর দেখা যায়, এই যে কোষ গহ্বর গুলো, সেল ভ্যাকুয়াল, যা গ্লাইকোজেন শর্করা সঞ্চয় করে। লিখছ? জি স্যার, হয়েছে। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, কি? এবার লেখো নাম্বার 4, নিউক্লিয়াস।
নিউক্লিয়াস। ছত্রাকের নিউক্লিয়াস সুগঠিত এবং হ্যাপ্লয়েড। ব্র্যাকেটে লেখো এন দাঁড়ি। ছত্রাকের নিউক্লিয়াস সুগঠিত এবং হ্যাপ্লয়েড। লিখেছ? জি স্যার। জি স্যার। সাথেই লেখো দাঁড়ি, তারপর সাথেই লেখো একটি কোষে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে। একটি কোষে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে। দাঁড়ি সাথেই লেখো একটি নিউক্লিয়াস থাকলে তাকে মনোক্যারিওটিক শব্দটা লিখে দিয়েছি। একটি নিউক্লিয়াস থাকলে তাকে মনোক্যারিওটিক। তোমরা নিশ্চয়ই জানো ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, সেখান থেকে কথাটা এসেছে। একটি নিউক্লিয়াস থাকলে তাকে মনোক্যারিওটিক, দুইটি থাকলে তাকে ডাইক্যারিওটিক এবং দুইয়ের অধিক নিউক্লিয়াস থাকলে তাকে পলিক্যারিওটিক কোষ বলে। একটি নিউক্লিয়াস থাকলে তাকে মনোক্যারিওটিক, দুইটি নিউক্লিয়াস থাকলে তাকে ডাইক্যারিওটিক এবং দুইয়ের অধিক নিউক্লিয়াস থাকলে তাকে পলিক্যারিওটিক কোষ বলে। লিখছ? জি স্যার হয়েছে। সাথেই লেখো দাঁড়ি, তারপর সাথেই লেখো একটা ছত্রাকের বৈজ্ঞানিক নাম লিখতেছি, দেখো নিউরোস্পোরা নামক ছত্রাকের প্রতিটি কোষে প্রায় 100টি নিউক্লিয়াস থাকে। নিউরোস্পোরা নামক ছত্রাকের প্রতিটি কোষে প্রায় 100টি নিউক্লিয়াস থাকে। তোমাদের জন্য আমার পরামর্শ হচ্ছে তোমরা নোট পড়ার পাশাপাশি বইও কিন্তু পড়বা। বইয়ের কোনো তথ্য যদি মনে হয় যে বাদ পড়ছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেটা প্রয়োজন বোধে নোটের মধ্যে ইনপুট দিবা। নিয়ম হচ্ছে আজকে পড়ার পরে যখন আরেকদিন আবার পড়বা তার শেষে একটুখানি জায়গা খালি রাখতে হয়। যারা নোট করার জানে ভালো করে তাদের এটা বলে দেয়া লাগে না। ধরো আজকের পড়া শেষ হয়ে আবার পরের দিনের যখন পড়া শুরু করবা একটা পেজ এরকম খালি রাখলা, তাতে করে বোঝাও যাবে যে এখানে একটা ইন্টারভ্যাল, মানে পরের ক্লাসটা এর পরের পেজে। তাতে করে হয় কি, যখন তুমি বইয়ের সাথে ম্যাচ করে পড়বা, বইয়ের কোনো ইনফরমেশন যদি মনে হয় যে ইম্পর্টেন্ট, সেটা আবার লাল কালি দিয়ে এই ব্ল্যাঙ্ক পেজটাতে লিখতে হয়। আবার বই পড়ার সময় যখন তুমি বই পড়বা অবশ্যই হাতে একটা কলম নিয়ে আন্ডারলাইন করে করে পড়বা, যেখানে ইম্পর্টেন্ট মনে করবা আন্ডারলাইন করে করে যাবা। তবে সব শেষে যখন বই পড়া হয়ে যাবে তোমার কাছে মনে হবে নোটটা অনেক সোজা ভাষায় লেখা আছে, নোটটা একবার পড়লেই মনে থাকবে, বা নোটের মধ্যে সব গুরুত্বপূর্ণ কথাই এসেছে, 95% আসছে। কিন্তু তুমি যদি টোটালি বই না পড়ো তাহলে ওই যে 5% গ্যাপ থেকে যাবে, ওইটা তোমাকে কিন্তু অনেক ভোগাবে। এমসিকিউতে ভোগাবে, জ্ঞানমূলক প্রশ্নে ভোগাবে, অনুধাবনমূলক প্রশ্নে ভোগাবে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। জি স্যার আপনি কি কোনো একটা বই থেকে ধারাবাহিক ভাবে পড়ান স্যার? না না, প্রশ্নই ওঠে না। তুমি কোনো বইয়ের সাথে আমার লেখা মিল পাবে না হুবহু। স্যার। স্যার এই জন্যই দেখছি স্যার, অনেকগুলো দুইটা বই দেখছি স্যার, মিল পাই না। না না, হুবহু মিল পাবে না। হ্যাঁ বলো। স্যার হাসান স্যার ছাড়া অন্য কোন রাইটারের বইটা একটু সার্চ করতে পারবেন স্যার? আসলে হাসান হ্যাঁ স্যারের বইটা অবশ্যই, পড়ে তো কেন আমি মজা পারবো না, পাচ্ছি না। অবশ্যই পারবো, অবশ্যই পারবো। আরো একাধিক বইয়ের কথা আমি বলতে পারবো। ফার্স্ট পেপারের ক্ষেত্রে আলিম স্যারের বইটা বলছিলাম। না, হাসানের বই পড়বা। আলিমের বই সেকেন্ড পেপারের জন্য ভালো, ফার্স্ট পেপারের জন্য হাসান পড়বা। আর হচ্ছে একটা বই আছে ওটারে বলে
বিলকিস বানু, মাজেদা বেগম। এই বইটা লিখছে আসলে বিলকিস বানু, মাজেদা বেগমের নামটা এখানে দিছে আর কি, উনি আসলে জুওলজির লোক, উনি এটা লেখে নাই। হাসানের বই বিলকিস বানু। আরেকটা বইয়ের কথা বলতে পারি, অক্ষরপত্র প্রকাশনী, এটা পড়তে পারো। আর একটা বইয়ের নাম বলতে পারি আশরাফ উদ্দিন। এই বইগুলোর কম্বিনেশন করে আমি পড়াই, বুঝতে পারছো? সবগুলো বই আমি দেখি কোথায় কে কি লিখছে, আর আমরা তো অনার্স মাস্টার্স এগুলোর উপরে পড়ে আসছি, বইয়ের মধ্যে কি আছে না আছে একটু দেখি, তাহলে ওইটার উপরে আমরা একটা কনসেপ্ট নিয়ে পড়াই। কোনো বই থেকে হুবহু নোট করাই না। তুমি কোনো বই ফলো করলে সব পাবা না একই রকম। জানি তো কোন বইতে কোন আইটেমটা ভালো আছে, ওইখান থেকে ওইটা দেওয়ার চেষ্টা করি, বুঝছো? এখন তোমরা তো এতগুলো বই পড়তে পারবা না, তোমরা অন্তত 2টা বই পড়ো। এতগুলো বই পড়ার সময় তো তোমাদের হবে না, দরকারও নাই, 2টা বই পড়লেই হবে। আর এতগুলো বইয়ের মধ্যে কোথায় কি ভালো আছে সেটা তো খুঁজে খুঁজে দেওয়ার দায়িত্ব আমার, সেটা তো আমি চেষ্টা করি। কি বলছি বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার, ঠিক বুঝতে আছে, পারছি। ঠিক আছে। তোমরা অন্তত 2টা বই পড়বা যদি বায়োলজিক্যাল সায়েন্সের উপরে ক্যারিয়ার তৈরি করতে চাও। মেডিকেল সায়েন্স বলো অথবা মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অনেক সাবজেক্ট আছে। যে সোজা কথা বায়োলজিক্যাল সায়েন্সের উপরে যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চাও, তাহলে কিন্তু একাধিক রাইটারের বই ম্যান্ডেটরি পড়তেই হবে। আর যদি মনে করো যে না আমি তো ফিজিক্যাল সায়েন্সের উপরে ক্যারিয়ার ডেভেলপ করব, তাহলে তুমি ধরো বায়োলজিতে 1-2টা বই পড়লে, একটা পড়লেও চলবে, বা আমার নোট পড়লা সাথে হাসান পড়লা হবে। কি বলছি বুঝছো? তখন তুমি ফিজিক্সের উপরে বেশি জোর দিতে হবে, ফিজিক্সে একাধিক রাইটারের বই থাকলে পড়তে হবে, ফিজিক্যাল কেমিস্ট্রির উপরে পড়তে হবে, অথবা ম্যাথমেটিক্সের একাধিক বই থাকলে ওইদিকে তখন জোর দিতে হবে। সায়েন্স তো 3টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, একটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, আর একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। বুঝতে পারছো? সোশ্যাল সায়েন্স আবার তোমাদের না, ওটা হচ্ছে ধরো ওই যে ইকোনমিক্স, সোসিওলজি, সোশ্যাল ওয়েলফেয়ার, ওইগুলো ওরাও সায়েন্সের মর্যাদা নিতে চায়, নিচ্ছে আর কি, ওইটা হচ্ছে আলাদা। তোমাদের যারা পিওর সায়েন্সের হচ্ছে 2টা উইং, একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স যেটার আন্ডারে ইঞ্জিনিয়ারিং অথবা তোমার ফিজিক্স, ম্যাথ, পিওর কেমিস্ট্রি, এগুলো হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে পড়ে, স্ট্যাটিস্টিক্স এগুলো। আর বায়োলজিক্যাল সায়েন্সের আন্ডারে হচ্ছে মেডিকেল সায়েন্স, যেটা মানে মেডিকেল, যেটা এর সাথে হচ্ছে তোমার ফার্মেসি, বোটানি, জুওলজি, মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো হচ্ছে তোমার বায়োলজিক্যাল সায়েন্স। তুমি কোন দিকে ক্যারিয়ারটা নিবা, তোমার কোন দিকটা ভালো লাগে, তার উপর ভিত্তি করে ওই দিকের বই কিন্তু বেশি বেশি পড়বা, ওই দিকের নলেজটা অনেক ডেপথ করবা, তা নাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা টিকবা না। কথা বুঝছো তো? জি স্যার। স্যার হাসান স্যারের বইয়ের পাশাপাশি কোন বইটা পড়তে পারি দ্বিতীয় বই হিসেবে? কেন এইমাত্র আমি বললাম, দেখলা না, আবার এখন জিজ্ঞেস করলা কেন একই কথা? এই যে লিখে স্যার, দিলাম বইয়ের নাম। স্যার 3টে তো দিয়েছেন স্যার, আর একটা সিলেক্ট করে দেবেন 3টার ভিতর থেকে। কেন এই 2টা সিলেক্ট করে দিছে, হাসান আর বিলকিস বানু বললাম তো। আচ্ছা স্যার। খেয়াল করতে হবে, কথা বলার সময় খেয়াল করতে হবে। আর সেকেন্ড পেপারের জন্য বই হচ্ছে, সেকেন্ড পেপার তো আজমল সবাই পড়ো, আজমলের পাশাপাশি তোমার কি বলা যায় ওই যে মাজেদা, আব্দুল আলিম, তারপর মেঘনাথ সাহা, এই বইগুলো ভালো। এই 4টার মধ্যে যে কোনো 2টা অন্তত পড়ো, যে কোনো 2টা পড়ো। আজমল তো পড়বাই, আর এই বাকি 3টার মধ্যে দিয়ে যে কোনো একটা পড়ো, এইভাবে পড়তে হবে। সেকেন্ড পেপারের জন্য আশরাফের বইটা কেমন স্যার? আমাদের কলেজ থেকে ওটা কিনতে বলছে। খারাপ না, খারাপ না, আশরাফুদ্দিনের বইও খারাপ না। আশরাফের বই তো ফার্স্ট পেপারের জন্য আমি বলছি, সেকেন্ড পেপারের জন্য কিনতে পারো, খারাপ না, ওটাও খারাপ না। ঠিক আছে, এবার আসো, সব বইয়ের লেখা প্রায় সমান, 95% সেম, 5% ভেরি করে, আর কিছু না। আচ্ছা, এবার আমরা কোথায় আছি? নিউক্লিয়াস লিখলাম না? জি আচ্ছা, স্যার। লাস্টে ঠিক আছে। একটা নিউক্লিয়াসের নাম বলছেন স্যার, যেটা হ্যাঁ, একটি ওইটা তো nucleus। বলছি। হ্যাঁ, এই যে জি নিউরোস্পোরা স্যার। নামক ছত্রাকের প্রতিটি কোষে প্রায় 100টি নিউক্লিয়াস আছে। ঠিক আছে, এবার নিচে স্টার চিহ্ন দাও। তুমি কোন কলেজ? কানিস কোন কলেজ বললা? আশরাফের বই কিনতে বলছে কোন কলেজ? স্যার রাজুক কলেজ। আচ্ছা, রাজুক কলেজ। কিছুদিন ছিলাম ওই কলেজে, আমি শিক্ষকতা করছি। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ছত্রাকের জনন।
ছত্রাকের জনন বা রিপ্রোডাকশনটা আমরা এখন পড়ব। লেখো, ছত্রাক 3টি উপায়ে বংশবৃদ্ধি করে, যথা নাম্বার 1, ছত্রাক 3টি উপায়ে বংশবৃদ্ধি করে, যথা নাম্বার 1 অঙ্গজনন। অঙ্গজনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। অঙ্গজননের একটা সংজ্ঞা এর আগে আমি দিছিলাম, এখন আর সেটা আমি দিতে চাই না। ধরো একটা জীব, তার যে কোষগুলো থাকে, যে কোষগুলো দিয়ে একটা জীব তৈরি হয়, সেই কোষগুলোকে বলে দেহকোষ। দেহকোষ বা সোমাটিক সেল বলে। যদি কোনো কারণে এই সোমাটিক সেল ডিভাইড হয়ে নতুন একটা জীব তৈরি করতে পারে, তাহলে সেটাই হবে অঙ্গজনন। তুমি কলা গাছ, কচু গাছ, বাঁশ, ঘাস, ধান, এগুলোর গোড়া থেকে দেখো না নতুন নতুন গাছ বের হয়, এগুলো অঙ্গজনন। এখান থেকে ছিঁড়ে ফেললেই দেখবা আলাদা ভাবে লাগাও, দেখবে একটা আলাদা গাছ হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। নানা রকমের অঙ্গজনন আছে। এখন আমরা ছত্রাকের অঙ্গজনন দেখবো। লেখো অঙ্গজনন, 1 নম্বরে লেখো অঙ্গজনন, হাইফেন দিয়ে লেখো। অঙ্গজননের সংজ্ঞা আমি আর এখানে দিব না। দেখো, ছত্রাক বিভিন্ন উপায়ে অঙ্গজ জনন সম্পন্ন করে, যেমন ছত্রাক বিভিন্ন উপায়ে অঙ্গজ জনন সম্পন্ন করে। অঙ্গজননের ইংরেজি হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ছত্রাক বিভিন্ন উপায়ে অঙ্গজ জনন সম্পন্ন করে, যেমন নাম্বার 1 ফ্রাগমেন্টেশন, যাকে বাংলায় বলা হয় খণ্ডায়ন। ফ্রাগমেন্টেশন, ফ্রাগমেন্ট শব্দের অর্থ হচ্ছে খণ্ড। এটা আমরা শৈবালের ক্ষেত্রেও দেখছি, ছত্রাকের ক্ষেত্রেও দেখা যাবে। ধরো কোথাও ছত্রাকের প্রচুর মাইসিলিয়াম গ্রো করছে, ঠিক আছে, কোনো একটা ফলের উপরে অথবা কোনো একটা জায়গায়, পচা জায়গার উপরে প্রচুর ছত্রাকের মাইসিলিয়াম গ্রো করছে। এখন যদি তুমি সেখান থেকে একটা কোনো কিছু দিয়ে একটা জোরে একটা আঘাত করো বা একটা দাগ কেটে নিয়ে যাও একটা কিছু দিয়ে, তাহলে ছত্রাকের মাইসিলিয়াম গুলো তো ভেঙে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। এই অংশটুকু ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো সমস্যা নাই। ওই অংশটুকুই আবার আস্তে আস্তে শাখা প্রশাখা বিস্তার করে নতুন ছত্রাকে পরিণত হবে। প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট, প্রত্যেকটা খণ্ড ধীরে ধীরে শাখা প্রশাখা বিস্তার করে নতুন মাইসিলিয়াম হিসেবে আত্মপ্রকাশ করবে। এটা শৈবালেও দেখেছি। এই প্রক্রিয়াটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। তাহলে আমরা সংজ্ঞা দিব, ফ্র্যাগমেন্টেশনের কথাটা লিখবো আন্ডারলাইন করে, হাইফেন, হাইফেন দিয়ে লেখো। লেখো, বাহ্যিক কোনো আঘাতে ছত্রাকের মাইসিলিয়াম যদি, বাহ্যিক কোনো আঘাতে ছত্রাকের মাইসিলিয়াম যদি একাধিক ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়, তবে ওই খণ্ডগুলিকে ফ্র্যাগমেন্ট বলে। বাহ্যিক কোনো আঘাতে ছত্রাকের মাইসিলিয়াম যদি একাধিক খণ্ডে বিভক্ত হয়, তবে ওই খণ্ডগুলিকে ফ্র্যাগমেন্ট বলে। দাড়ি, ধীরে ধীরে প্রতিটি ফ্র্যাগমেন্ট, ধীরে ধীরে প্রতিটি ফ্র্যাগমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন মাইসিলিয়াম হিসেবে আত্মপ্রকাশ করে। ধীরে ধীরে প্রতিটি ফ্র্যাগমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন মাইসিলিয়াম হিসেবে আত্মপ্রকাশ করে। বাহ্যিক কোনো আঘাতে ছত্রাকের মাইসিলিয়াম একাধিক ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হলে ওই খণ্ডগুলিকে ফ্র্যাগমেন্ট বলে। ধীরে ধীরে খণ্ডগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন মাইসিলিয়াম হিসেবে আত্মপ্রকাশ করে। লিখতে পারছো কিনা দেখো। জি স্যার, হয়েছে। এবার লেখো নাম্বার 2। এবার লেখো নাম্বার 2, বার্ডিং, BUDDING, বার্ডিং। তোমরা নিশ্চয়ই জানো বার্ড শব্দের অর্থ হচ্ছে কুড়ি। কুড়ি, কুড়ি মানে হচ্ছে ফুলের কুড়ি আর কি, 2 কুড়ি সেটা না, ফুলের কুড়ি। তো অনেক সময় কিছু ছত্রাক আছে যারা এককোষী।
এককোষী কিছু ছত্রাক আছে, যেমন ধরো স্যাকারোমাইসিস, স্যাকারোমাইসিস, সিনচিট্রিয়াম, এসব কিছু ছত্রাক আছে, একটা মাত্র কোষ দিয়ে তৈরি। তখন ওদের এরকমের কোষের পার্শ্বদেশ স্ফীত হয়ে এরকমের বার্ড তৈরি হয় প্রথমে। এটা ব্যাকটেরিয়াতেও বলেছি, শৈবালেও আছে। তারপরে কি হয়, ওর নিউক্লিয়াসটা দ্বিখণ্ডিত হয়, হওয়ার পরে একটা নিউক্লিয়াসের খণ্ড, এটাই হচ্ছে বার্ড। বার্ড মানে ফুলের কুড়ি। তারপর নিউক্লিয়াসটা দ্বিখণ্ডিত হয়ে একটা নিউক্লিয়াস গিয়ে ওই বার্ডের ভিতরে ঢুকে পড়ে। তারপরে কি হয়, এখানে একটা নতুন ইয়া তৈরি হয়, কোষ প্রাচীর তৈরি হয়। তৈরি হয়ে গেলে বার্ড মাতৃদেহ থেকে সেপারেট হয়ে যায়। তারপরে আর কি, তারপর তো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে নতুন ছত্রাক হিসেবে আত্মপ্রকাশ করে। এই প্রক্রিয়াটা কি বলা হয়, বার্ডিং। তাহলে আমরা একটুখানি লিখি, লেখো স্যাকারোমাইসিস। তবে এখানে বলি স্যাকারোমাইসিসটাকে আমরা সংক্ষেপে বলি ইস্ট। এটাই কিন্তু হচ্ছে সেই ইস্ট যেটা দিয়ে রুটি কেক তৈরি করে, সেই ইস্ট। আচ্ছা, বৈজ্ঞানিক নাম হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি, সংক্ষেপে আমরা স্যাকারোমাইসিস বলবো। লেখো স্যাকারোমাইসিস, সিনচিট্রিয়াম ইত্যাদি কিছু এককোষী ছত্রাক, স্যাকারোমাইসিস, সিনচিট্রিয়াম ইত্যাদি কিছু এককোষী ছত্রাক এর পার্শ্বদেশ স্ফীত হয়ে বার্ড বা কুড়ি তৈরি হয়। স্যাকারোমাইসিস, সিনচিট্রিয়াম ইত্যাদি কিছু এককোষী ছত্রাকের পার্শ্বদেশ স্ফীত হয়ে বার্ড বা কুড়ি তৈরি হয়, দাঁড়ি। অতঃপর নিউক্লিয়াস দ্বিখণ্ডিত হয়ে তার একটি খণ্ড কুড়ির অভ্যন্তরে প্রবেশ করে। অতঃপর নিউক্লিয়াস দ্বিখণ্ডিত হয়ে তার একটি খণ্ড কুড়ির অভ্যন্তরে প্রবেশ করে, দাঁড়ি। এক পর্যায়ে, হ্যাঁ স্যার একটু আরেকবার প্রথম লাইনটা একটু আরেকবার বলবেন স্যার? প্রথম আবার বলি, হ্যাঁ। স্যাকারোমাইসিস, সিনচিট্রিয়াম ইত্যাদি কিছু এককোষী ছত্রাকের পার্শ্বদেশ স্ফীত হয়ে বার্ড বা কুড়ি সৃষ্টি হয়। অতঃপর নিউক্লিয়াস দ্বিখণ্ডিত হয়ে তার একটি খণ্ড কুড়ির অভ্যন্তরে প্রবেশ করে, দাঁড়ি। এক পর্যায়ে কুড়ি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন ছত্রাকে পরিণত হয়। শেষ, বার্ডিং শেষ। এক পর্যায়ে কুড়ি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন ছত্রাকে পরিণত হয়। লিখতে পারছো? স্যার আমি একটু পারি না লিখতে স্যার, একটু নেটের প্রবলেম। আবার বলবো জি পুরোটা আবার স্যার, বলবো? স্যার শেষের লাইনটা বলেন। আচ্ছা বলি, শোনো, পুরোটাই বলি, শোনো। স্যাকারোমাইসিস এই শব্দটা লেখো, স্যাকারোমাইসিস শব্দটা দেখে দেখে লেখো, তারপরে কমা দাও, বানানটা লেখো। স্যাকারোমাইসিস, সিনচিট্রিয়াম ইত্যাদি কিছু এককোষী ছত্রাক এর পার্শ্বদেশ স্ফীত হয়ে বার্ড বা কুড়ি তৈরি হয়, দাঁড়ি। অতঃপর নিউক্লিয়াস দ্বিখণ্ডিত হয়ে তার একটি খণ্ড কুড়ির অভ্যন্তরে প্রবেশ করে। এক পর্যায়ে কুড়ি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে
লিখতে পারছো? জি স্যার। লেখো, তাড়াহুড়ো করো না, অসুবিধা নাই, লেখো। তাড়াহুড়ো করে ভুল টুল লিখলে বা বাদ পড়লে অসুবিধা, আস্তে আস্তে স্যার লেখো, সমস্যা নেই। বৈজ্ঞানিক নাম হলে 2টা বা 3টে অংশ থাকবে না? ওটা লাগবে না, যখন তুমি মেনশন করে দেয় যদি তোমাকে যে অমুকের বৈজ্ঞানিক নাম লেখো, তখন তুমি জেনাস আর স্পিসিস দুইটা লিখতে বাধ্য। আর যদি তোমাকে কি বলা যায় নির্দিষ্ট করে না দেয়, তাহলে তুমি শুধু জেনাসটা লিখলেই চলবে। যদি বলে অমুকের বৈজ্ঞানিক নাম লেখো, তাহলে তুমি জেনাস স্পিসিস দুইটাই লিখতে বাধ্য। আর যদি ওরকম করে উল্লেখ করে না দেয়, তাহলে উদাহরণ হিসেবে তুমি যদি কোথাও লেখো, শুধু জেনাস লিখলেই চলবে। বুঝছো? এবার লেখো নাম্বার 3, বাইনারি ফিশন। বাইনারি ফিশন, যাকে বাংলায় বলে দ্বিবিভাজন। আচ্ছা, এটা কথা হয়, শোনো, ছত্রাক সমূহের মধ্যে এই ইস্ট কিন্তু হচ্ছে আদিকোষী, এটা তোমাদেরকে বলা হয় নাই। ছত্রাকের আমরা তো বলেছি নিউক্লিয়াস হচ্ছে প্রকৃত কোষী, নিউক্লিয়াসটা সুগঠিত, এক্সেপ্ট কিন্তু হচ্ছে এই স্যাকারোমাইসিস। সে কারণে এখন কিন্তু এই ইস্টকে ছত্রাক বলে গণ্য করা হয় না। বুঝতে পারছো? ইস্টকে ছত্রাক বলে গণ্য করা হয় না, ছত্রাকের থেকে এটারে আলাদা করে ফেলছে। কোন তবে তোমরা ইন্টারমিডিয়েটে আলাদা করে নাই, ইন্টারমিডিয়েটে ইস্টটাকেও ছত্রাকের মধ্যে লিখছে, কিন্তু যখন তোমরা হায়ার ক্লাসে যাবা তখন কিন্তু এই দেখবা ইস্টকে ছত্রাকের মধ্যে রাখা হয় নাই, ছত্রাক থেকে বের করে দেওয়া হয়েছে। কারণ ছত্রাকের নিউক্লিয়াসটা সুগঠিত হতে হবে, কিন্তু এই স্যাকারোমাইসিসের নিউক্লিয়াসটা সুগঠিত না। আবার ওই যে স্যাপ্রোলেগনিয়া পড়ছিলা, স্যাপ্রোলেগনিয়াকেও এখন ছত্রাক থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ ছত্রাকের কোষ প্রাচীরে থাকতে হবে কাইটিন, কিন্তু স্যাপ্রোলেগনিয়ার থাকে সেলুলোজ। সেই জন্য হায়ার ক্লাসে যদি তুমি যাও, তাহলে দেখবা স্যাপ্রোলেগনিয়া, স্যাকারোমাইসিস এগুলোকে আর ছত্রাক বা ফাঞ্জাইয়ের মধ্যে রাখে নাই, আলাদা করে ফেলছে। তো যাই হোক, এখন আমরা আলাদা করবো না, যেহেতু ইন্টারমিডিয়েটে করে নাই। তো এই ইস্ট কিন্তু হচ্ছে একটা আদিকোষী ছত্রাক। তো আদিকোষী যারা জীব, তাদের তো একটা চরিত্রই আছে, অ্যামাইটোসিস করা, দ্বিবিভাজন করা। সেটাকেই বলা হয় বাইনারি ফিশন। সেটা কিভাবে হয়? ধরো এটা একটা ইস্ট, প্রথমে তার নিউক্লিয়াসটা সরাসরি 2 ভাগে বিভক্ত হয়ে যায় এবং নিউক্লিয়াস দুইটা কোষের 2 প্রান্তে অবস্থান নেয়। তারপরে কি হয়, মাঝখানে একটা খাঁজ তৈরি হয়, এরকম 2 পাশ দিয়ে এরকমের খাঁজ তৈরি হয়। আস্তে আস্তে এই খাঁজ গভীর হতে থাকে এবং একটা কোষ সরাসরি 2 ভাগ হয়ে 2টা কোষ হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে বলা হয় বাইনারি ফিশন। এটাকে আবার ডিভিশনও বলে, বিভাজনও বলে, আবার দ্বিবিভাজনও বলে, একই জিনিস। এটা ইস্টের ক্ষেত্রে দেখা যায়, ইস্ট বা স্যাকারোমাইসিস যেটাকে বলা হয়, সেটার ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। আমি এবার লিখবো, তবে আগের যেটা লিখছো বার্ডিং, সেখানে যে সিনসিট্রিয়ামের নাম লিখছো, সে কিন্তু আবার এবার আসবে না, কারণ সিনসিট্রিয়াম কিন্তু প্রকৃত কোষী, এক কোষী কিন্তু প্রকৃত কোষী। আর স্যাকারোমাইসিস সে এক কোষী কিন্তু আদিকোষী। বার্ডিং এনারা দুইজনেই করে, আদিকোষী উনিও করে, প্রকৃত কোষী ইনিও করে, কারণ দুজনেই এক কোষী। কিন্তু বাইনারি ফিশন এটা কিন্তু আবার সিনসিট্রিয়াম করতে পারে না, এটা করতে পারে স্যাকারোমাইসিস। আমি কি বুঝাতে পারছি না পারিনি? জি স্যার। দাঁড়ি। আচ্ছা, কি যেন লিখবো? ওই যে বাইনারি ফিশন লিখে হাইফেন দাও, হাইফেন দিয়ে লেখো ইস্ট জাতীয় এককোষী ছত্রাকের দেহ যখন সরাসরি 2 ভাগে বিভক্ত হয়, যখন অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, লেখো ইস্ট জাতীয় আদিকোষী ছত্রাকের দেহ যখন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সরাসরি 2 ভাগে বিভক্ত হয়, তখন তাকে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন বলে। আবার বলি, ইস্ট জাতীয় এককোষী ছত্রাকের দেহ যখন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সরাসরি 2 ভাগে বিভক্ত হয়, তখন তাকে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন বলে। দেখো লিখতে পারছো কিনা? ধীরে ধীরে লেখো, লেখা হলে আমাকে বলো, আমি আবার বলবো। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সরাসরি 2 ভাগে বিভক্ত হয়, তখন তাকে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন বলে। ইস্ট জাতীয় এককোষী ছত্রাকের দেহ যখন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সরাসরি 2 ভাগে
বিভক্ত হয় তখন তাকে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন বলে। দেখো লিখতে পারছো কিনা। জি স্যার। জি স্যার। নিচে আলাদা লাইন স্যার করে বাইনারি ফিশন বহুকোষী বেলায় হতে পারে না? বাইনারি ফিশন মানে সেটা বহুকোষী বেলায় হতে পারে না? না না, বহুকোষীটা বাইনারি ফিশন হবে না। লিখছো? আচ্ছা, এবার নিচে আলাদা একটা লাইন করে প্যারা করে লেখো, একটু প্যারা আলাদা ডান দিকে এগিয়ে তারপর একটা লাইন লেখো। উপরে বর্ণিত পদ্ধতি সমূহ ছাড়াও ছত্রাক রাইজোমর্ফ, এটার কথা মনে আছে? সরু সুতার জি, মতো স্যার। শাখা প্রশাখা যুক্ত শক্ত এরকম যে গঠন, যেটাকে রাইজোমর্ফ বলে। রাইজোমর্ফ কমা গিমা, ওই যে খাদ্য সঞ্চয় করে হাইফার উপরের দিকটা যে ফুলে ওঠে যেটাকে গিমা বলে। জি স্যার। এবং স্ক্লেরোসিয়া, স্ক্লেরোসিয়া ওই যে কালো কালো বাঁকানো গঠন, মনে আছে? ক্লাভিসেপস ছত্রাকের ক্ষেত্রে বলছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলোর মাধ্যমেও কিন্তু ছত্রাক অঙ্গজনন করতে পারে। এগুলো থেকে অনেক সময় মাইসিলিয়াম বের হয়ে নতুন শাখা প্রশাখা তৈরি করা শুরু করে। এই গিমার ভেতর থেকে মাইসিলিয়াম বের হয়ে নতুন শাখা প্রশাখা তৈরি করতে পারে। সেই জন্য আমি লিখবো উপরে বর্ণিত পদ্ধতি সমূহ ছাড়াও ছত্রাক রাইজোমর্ফ কমা গিমা এবং স্ক্লেরোসিয়া এর মাধ্যমে অঙ্গজনন সম্পন্ন করতে পারে। উপরে বর্ণিত পদ্ধতি সমূহ ছাড়াও ছত্রাক রাইজোমর্ফ গিমা এবং স্ক্লেরোসিয়া এর মাধ্যমে অঙ্গজনন সম্পন্ন করতে পারে। ওদের কথা ধরতে পারলাম না, আরো একটা ক্লাস লাগে তো। স্যার ডোম আর গিমা এই দুইটার ভিতরে পার্থক্য কি স্যার? ডোম ডোম হ্যাঁ স্যার। ডোম লেখছে কোন বইতে আবার? স্যার হাইফার প্রান্তীয় প্রান্তকে ডোম বলা হয়। হাইফার প্রান্তকে ডোম বলে। তা হাইফার প্রান্ত আর গিমা এক তো না, ডোম আর গিমা তো এক না। ডোম শব্দের অর্থ কি? গম্বুজ। এখন হাইফার শেষ প্রান্তটা তো এরকম গম্বুজের মতো, এই জন্য এটাকে ডোম বলা হয়। ডোম শব্দের অর্থ হচ্ছে গম্বুজ, কিন্তু গিমা আর ডোম তো এক জিনিস না। গিমা তো ফুলে উঠবে বেলুনের মতো। স্যার গিমারে স্ফীত হবে। গিমাটা হচ্ছে এই জায়গাটা ফুলে উঠবে, যখন পুরোপুরি ফুলে উঠবে তখন সেটা হবে গিমা। আর নরমালি একটা হাইফার শেষ প্রান্তটা তো এরকম বাঁকানো থাকে, এটাকে ডোম বলে, ডোম বলা যায়। ডোম শব্দের অর্থ হচ্ছে চিরা, চূড়া। আচ্ছা, কি যেন একটা কথা বলতে চাইছিলাম, ওদের তো ধরতে পারলাম না। তাহলে একটা কাজ করবো না, শোনো, ঈদের আগে আর পারবো না, ঈদের আগে আরেকটা ক্লাস লাগবে ওদের ধরতে। হ্যাঁ স্যার কি বলো, তাহলে বলো। আমাদের ছুটি কয়দিন দিবেন? ছুটি তো দিয়ে দিছি অলরেডি। স্যার তাহলে স্যার ওদের একদিন আগে আমাদের পড়ান, মানে ওদের ক্লাসটার আগে আমাদের আরেকটা হ্যাঁ, ক্লাস ওদের লাগবে। যেদিন তাহলে ধরবো পড়া শুরু করব তার আগে তোমাদের একটা ক্লাস দিব। আমি তাহলে সেটা আলাপ আলোচনা করে গ্রুপে জানাই জি দেবো স্যার, না? ওদের যেদিন পড়াবেন তার আগে। আর একটা ক্লাস হলে ওদের ধরে ফেলতে জি পারবো। স্যার। আর হলো আর স্যার একটা ওরা ক্লাস হলে ওদের ধরে বৃহস্পতিবার ফেলতে পারবো। ক্লাস শুরু করছিল, তো আমাদের আগে ক্লাস শুরু করছিল, এই কারণে ওদের আগে। হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি। তো ওদের একটা ক্লাস হলে আমরা ধরে ফেলবো অনেক। ঈদের আগে আর থাক, আজকে তোমাদের এক্সট্রা ক্লাস দিছি, অন্যদের বন্ধ দিয়ে দিছি। সবাই ভালো থাকবা, ঈদে সাবধানে থাকবা, বেশি দৌড়াদৌড়ি করবে না, ঠিক আছে? যে অবস্থা, বেশি দৌড়াদৌড়ি করবে না। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। হ্যাঁ, ঈদ মোবারক। হ্যাঁ, সবাই ভালো স্যার। থাকো। আর যদি কারো বেতন ডিউ থাকে একটু কাইন্ডলি দিয়ে দিও। হ্যাঁ বলো, বলো। স্যার মেয়েদের জন্য আজকে কে না কি আমার বলতে চায় না বলো। বানানে কিছু হ্যাঁ। প্রবলেম থাকতে পারে, আর আমি নেটওয়ার্ক সম্পূর্ণ ভালো পাই নাই তো। তো যদি বানানে যে ভুল, ভালো বানানে লিখতে ভুল তো পারছে আমারও হয়। সম্পূর্ণ, সে যদি একটু ছবি দিতে বলতো নেটওয়ার্ক তাহলে ঠিক করে নিতে পারতাম। না না, সে তার দরকার নেই, রেকর্ড আমি দিয়ে দেবো না। যার যার সমস্যা হয়েছে আমাকে নক করো, আমি তাকে রেকর্ড দিয়ে দিতেছি। আর যদি তুমি তোমার কোনো ফ্রেন্ড ইনবক্সে রিকোয়েস্ট করে বা গ্রুপে স্যার রিকোয়েস্ট করে রেকর্ডিং নিতে পারো, করছেন সেটা স্যার? তোমার ব্যাপার।
হ্যাঁ রেকর্ড করছি তো, যার যা লাগবে রেকর্ড চাও আমি দিয়ে দেবো, ইনবক্সে নক করো আমি দিয়ে দেবো। স্যার আমি গ্রুপে দিব না। স্যার হ্যাঁ বলো বলো। স্যার আপনার এই নাম্বারটা একটু আরেকবার গ্রুপে দেওয়া যাবে স্যার? এটা আসলে আমি একটু কালেক্ট হ্যাঁ করব। দেবো না। কয়টার ব্যাচে, তুমি কয়টার ব্যাচে ঢুকছো? স্যার আমি তো এখন এই ব্যাচেই আছি স্যার। এই ব্যাচ মানে এখানে এই মুহূর্তে এখানে তোমাদের 7টা ব্যাচ ক্লাস করে, 7টা ব্যাচে আমি লিংক দিয়েছি। তুমি কোন ব্যাচে সেটা মেনশন করে বলো আমাকে, অথবা ইনবক্সে নক করো আমি দিয়ে দেবো। আমি ফার্স্ট নিউ ব্যাচে ভর্তি হয়েছিলাম, তো তারপর আবার এই যে বুঝছি, তুমি ইনবক্সে নক করো, নাম্বার যা লাগবে Okay, ইনবক্সে sir. নক করো আমি দিয়ে দেবো না। হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ ঈদ আসসালামু আলাইকুম মোবারক। স্যার। আসসালামু হ্যাঁ আলাইকুম ঈদ স্যার। মোবারক। হ্যাঁ আল্লাহ সবাইকে ভালো রাখুক। হ্যাঁ ঠিক আছে।